সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আজকে আবার আমাদের অতিথি আমাদের প্রিয় সাংবাদিক সাইফুল আমিন। সাইফুল ভাই, একটা বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করবো। আমি আর বিস্তারিত ভূমিকায় গেলাম না। রাশিয়ার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধকালে। রাশিয়া 26শে জানুয়ারি রাশিয়ার সাথে আমাদের ইউনিভার্সিটি ছিল কূটনৈতিক সম্পর্কে। এবং মুক্তিযুদ্ধের সময় ভারতের পরে রাশিয়ার কারণেই আমরা সার্ভাইভ করেছি। এই কারণে যখনই আমেরিকা বা চীন আমাদের যুদ্ধের বিরুদ্ধে জাতিসংঘে যেত, যাদের তখন ভেটো দিত রাশিয়া, এভাবে আমাকে আমার সংগ্রামটাকে, যুদ্ধটাকে টিকিয়ে রেখেছে। আজকে পরিবর্তিত বিশ্বে, আজকে বাংলাদেশে একটা মার্কিনপন্থী সরকার এখানে ক্ষমতায় বসেছে এবং রাশিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সে এড়িয়ে যে যাচ্ছে, রাষ্ট্রদূতের সাম্প্রতিক দেখা সাক্ষাতে এটা সামনে চলে এসেছে। যেমন আমাদের রাষ্ট্রদূত এখানে নতুন এসছেন, রাশিয়ান রাষ্ট্রদূত তিনি এসে খুব স্বাভাবিক রাষ্ট্রপতির সাথে ওনার পরিচয়পত্র হস্তান্তর করা সেটা হয়েছে। পররাষ্ট্র সচিবের সাথে তার দেখা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে হয় নাই। এমনকি তাদের যে কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী যেটা, সেই বার্ষিকীটা তারা উদযাপন করলো, কিন্তু বাংলাদেশে চেপে গেল। সেই কথাটা রাশিয়ান রাষ্ট্রদূত এসে সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করে সেটা বলছে। এটা কিভাবে দেখেন আপনি? থ্যাংক ইউ বারি ভাই। আপনি একটা প্রসঙ্গ উঠেছেন, যে প্রসঙ্গটা খুব আর্মি, যেহেতু আর্মি একটা আমাদের সবসময় একটা সেন্সিটিভ পার্ট অফ আওয়ার লাইফ। তারপরও আর্মির কথা বলতে হলে আমাদেরকে অনেক সতর্ক এবং সচেতন হয়ে কথা বলতে হয়। যাই হোক, ঘটনাটা হলো যে আপনি যেটা বলছিলেন যে এটা মার্কিনপন্থী সরকার, আমি সেটা মনে করি না। আমি মনে করি এটা হলো বাইডেনপন্থী সরকার। মার্কিনপন্থী সরকার এটা না। এরা মার্কিন স্বার্থ রক্ষা করার মতো মানে না, যোগ্য বলে আমি মনে করি না। কারণ এরা আপনি বিভিন্ন সময় দেখবেন যে এরা আমেরিকাকে বিক্রি করতে পারে, কিন্তু আমেরিকার থেকে আমেরিকাকে তার পজিটিভ ওয়েতেই আমেরিকার সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য যেগুলো করা দরকার আর যেগুলো করা দরকার না, বা আমেরিকা দিতে পারে, আমেরিকা থেকে আনতে পারে না, এরা কিছু করতে পারবে। সো আপনি এরা নিয়েছে একটা জিনিস, অবশ্যই তারা সরকারে এসছে, হ্যাঁ, তাদেরকে সরকারে বসানো হচ্ছে এখন। কিন্তু আমি যেটাকে বলি, এদেরকে বলি হলো বাইডেন পন্থী সরকার। হ্যাঁ, বর্তমান সরকার তাদের সাথে মনে হয় না তেমন কিছু, অবশ্যই আলোচনায় আসবে। কিন্তু একটা জিনিস আপনি ঠিকই বলেছেন যে সোভিয়েত ইউনিয়নের যে সে সম্পর্ক বাংলাদেশের, এইটা মানে বাংলাদেশের ইতিহাসের পার্ট এটা। কারণ সেই সময় যদি সোভিয়েত ইউনিয়ন, চীন এবং যুক্তরাষ্ট্রের পাকিস্তানের অনুরোধে যে সিজ ফায়ার করার জন্য যত চাপ দিয়েছিল, সব সিজ ফায়ার গুলো বাংলাদেশে যেন যুদ্ধ না হয়, যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় বা স্বাধীনতা যুদ্ধটা না চলে, সেই জন্য যত চেষ্টা করা হয়েছিল, সব চেষ্টাকে সবসময় এই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিল এবং ভেটো দিয়ে মার্কিন এবং চীনের সমস্ত এই ধরনের উদ্যোগ, বাংলাদেশের জন্ম যেন না হয় সেই ধরনের উদ্যোগগুলিকে ব্যর্থ করে দিয়েছিল। সেই সোভিয়েত ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্কের আজকে বোধহয় 53 বছর বা 54 বছর কূটনৈতিক সম্পর্কের। হ্যাঁ, তো সেই এটা সময় সাধারণভাবে গত সরকার সময় পর্যন্ত এই দিবসে মোটামুটি বেশ মানে দুই সরকারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ মানে সম্পর্ক প্রতিফলিত হতো, যেটা এবার দেখা যায়। এমবেসিতে একটা পার্টি হয়, এসব পার্টি হয়, গভর্নমেন্টের লোকজনও যায়, সেখানে সবাইকে দাওয়াত করা হয়, সাংবাদিকরা যায়। এইবার সেটা দেখা যায় না, এবার সেটা প্রকাশ্য হয়নি, হয়তো হয়েছে, সেটা এমবেসি হয়তো করেছে। কিন্তু বাংলাদেশ সরকার থেকে, যেমন ধরেন ভারতের দূতাবাসে, যে ভারতের প্রজাতন্ত্র দিবসে যেভাবে আমাদের উপদেষ্টা গেছেন, বাংলাদেশ সরকার থেকে যেসব ছবি প্রকাশ করা হয়েছে মানে উৎসাহের সাথে, সেটা ছিল না আর কি। আমি সেটা বলতে, হয়তো হয়েছে, কিন্তু এই বাঘা বাঘা উপদেষ্টারা হয়তো যান নাই, বা বাঘা বাঘা উপদেষ্টাদের ছবি তোলার জন্য পিআইডির লোক যায় নাই, বা তাদের মন্ত্রণালয়ের লোক যায় নাই, বা কোনো না কোনো ভাবে ওগুলি সাপ্রেস করা হয়েছে। সো এইটার মানে যদি হয়েও থাকে, তার মানে আপনি সম্পর্কটাকে
মানে আপনার সাথে খুব ভালো সম্পর্ক, আপনার যে এরকম একটা প্রতিষ্ঠা লগ্নের একটা সম্পর্ক, জন্মের সাথে যার সম্পর্ক, মানে অনেকে বলে ভারত কি বলে বাংলাদেশের যখন প্রসব বেদনা চলতেছিল ভারত দায়ের ভূমিকা পালন করেছে, কিন্তু দায়কে যে সমর্থন করেছিল, দায়কে যত শক্তি দিয়েছিল সে কে দিয়েছিল? যেই ডাক্তার দায়কে সেই ডাক্তারটা ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন। কারণ সোভিয়েত ইউনিয়ন ওই সময় যদি জাতিসংঘে বাংলাদেশের জন্য না দাঁড়াতো তাহলে এই বাংলাদেশের স্বাধীনতা তখনই আটকায় যেত। যাই হোক, ওইসব বিষয় নিয়ে কথা বলার আমরা মনে রাখবেন, আমাদের মুক্তিযুদ্ধের হাতে যে অস্ত্র এসেছিল কিন্তু ইন্দিরা গান্ধীর সাথে সোভিয়েত ইউনিয়নে আলোচনার পরে। আমাদের যোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে অপেক্ষায় ছিল, তারা অস্ত্র পাচ্ছিল না। অগস্ট সেপ্টেম্বরের পরে কিন্তু তারা অস্ত্র পেতে শুরু করে এবং সেখানে রাশিয়ান অস্ত্র এসেছিল। সেখানে দেখেন যে যেখানে এই সম্পর্ক বাংলাদেশের ছিল সেই সম্পর্কটাকে একেবারে মানে এটা অলমোস্ট নাই করে দেওয়ার মতো করে অবস্থা করা হয়েছে। এখানে আপনি জানেন অনেকগুলা সমস্যা তৈরি হয়েছে রোসাটমের তত্ত্বাবধানে বা রোসাটমের মাধ্যমে, যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইমপ্লিমেন্টেশনটা, এটা রোসাটমের বিরুদ্ধে এবং রোসাটমের সাথে মিলিয়ে সাবেক সরকারের প্রধানমন্ত্রী সহ তার আত্মীয় স্বজনকে মিলে যে মানে মানে যে পরিমাণ অর্থ দিয়ে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছিল তার অর্ধেকেরও বেশি লোপাট হয়েছে নাকি ঘুষ দুর্নীতিতে, এবং সেটার সাথে পুতিনকে পর্যন্ত ইনভলভ করা হয়েছিল। এটা আমাদের হ্যাঁ পুতিন মানে পুতিনের সাথে ছবি তোলা, ছবি প্রচার করে এমন ভাবে আমাদের দুর্নীতি দমন কমিশন এমন ভাবে জিনিসটা প্রচার করেছে, এদের সাথে যেহেতু পুতুল সহ সরি কি বলে টিউলিপ সহ তা শেখ পরিবারের সবাই ওখানে ছিল এবং পুতিনের সাথে ছবি আছে, ওই ছবিটাই দেখানো যায়। এটা ইমপ্লিকেশনটা এরকম আসছে যে পুতিন এটার সাথে জড়িত। সো রোসাটম কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছিল এবং রোসাটম বলছে যে তারা আইনি প্রক্রিয়া অংশ নেবে, প্রয়োজনে তারা আইনি ব্যবস্থা নেবে ওই সময়টা। এবং ওইটার জের ধরে কিন্তু ঘটনাটা এইটার জের ধরে অনেকটুক পর্যন্ত রোসাটমের বিবৃতি, রোসাটম বিভিন্ন জায়গাতে, হ্যাঁ এমন পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা পত্রিকাতে, ইন্ডিয়াতে তো আছে অনেক পত্রিকা, রোসাটম তাদের পেইড বিজ্ঞাপন পর্যন্ত এটা দিয়ে ছাপিয়েছে এবং চ্যালেঞ্জ করেছে। তো সেটা নিয়ে কোনো কথাবার্তা নাই এবং সম্পর্কটা খুব স্বাভাবিকভাবে টালমাটাল বা একটা নাজুক। এই পরিস্থিতিতে যখন ধরেন নতুন প্রজেক্টের কাজই কিন্তু বন্ধ আছে, কিন্তু না এখন বন্ধ নেই, ওটা কমপ্লিট হয়েছে, এখন চলতেছে ওটা ট্রায়াল চলছে প্রথম ইউনিটটা। সেটাই এই যে দিবসে এই কথাটাই কিন্তু তারা বলতে চেয়েছে। তো এখন যাই হোক, এটা হয় নাই বলে তারা প্রথম এই নতুন এই রাষ্ট্রদূত কিন্তু নতুন, আগের জন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, সবকিছু করেছেন। আমাদের প্রধান উপদেষ্টা থেকে কিন্তু দেখেন পুতিন বা পররাষ্ট্রমন্ত্রী ল্যাভারভ কেউ কিন্তু আমাদের ইয়াকে শুভেচ্ছা বার্তা বা অভিনন্দন এগুলো জানায়নি। জানিয়েছিলেন হলো তাদের বলে তাদের দেশের যে পদটা হলো চেয়ারম্যান অফ দি গভর্নমেন্ট, হ্যাঁ, অফ দি রাশিয়ান ফেডারেশন। আসলে বাইরে এটা ধরা হয় উনি প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন আমাদের যে ওনার সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে। কিন্তু পরবর্তীতে যখন এসএসসি এগুলো করলো তখন রাশিয়ার সাথে সম্পর্কের প্রচন্ড টানাপোড়েন হয় এবং রোসাটম দেয় এবং রাশিয়ান কি বলে রাশিয়ান এমবেসি এটা নিয়ে অনেকবারে সরকারের সাথে যোগাযোগ করেছে, কিন্তু মানে সরকারও এ নিয়ে আর এখন বেশি দূর আগাচ্ছে না, কিন্তু বিষয়টা সেটেল করেনি। এবং এই সেটেল করে নাই এই পর্যায়ে কিন্তু নতুন রাষ্ট্রদূত এসছে। উনি এসে উনি এখানে সেটেলমেন্ট না পেয়ে উনি এখানে আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করতে যাওয়াটা কারণটা কি? এইটা হলো আপনি ধরেই নিতে পারেন উনি যেহেতু এখন পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টার দেখা করতে পারেন নাই, এবং এটা বোঝাই যায় যে আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করতে চান না, কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা উনি দেখা করেছেন, উপদেষ্টার সাথে দেখা করছেন, কিন্তু সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং তারা শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে বা তারা মনে করেছে যে বাংলাদেশের ক্ষমতা স্তম্ভ যে তিনটা জায়গায়,
সেই 3টা জায়গার একটা সবচেয়ে বড় জায়গাটা হলো সেনাবাহিনী। সেটা তারা বুঝতে পেরেছে, সেটা আগেও বুঝেছে, কিন্তু এবার যখন তাদেরকে অবহেলা করা হয়েছে তখন তারা বুঝতে পেরেছে যে তাদের ক্ষমতার জায়গাতে এসে তারা দেখা করতে হবে। এটা একেবারে সোজাসুজি, এটার মধ্যে কোনো রাগ ডাকের কিছু নেই, এটা আপনি বলেন। নালিশ করতে গেল অলমোস্ট না, নালিশের চাইতে বড় কিছু হতে পারে, নালিশের চাইতে বড় কিছু হতে পারে, কারণ শুধুমাত্র যে সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করতে তা না, তার আগে কিন্তু তারা প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে, আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথেও দেখা করেছেন। মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এস এম আই এম সরি, তার নামটা মনে পড়ছে না, মনে আস ও এস এম কামরুল হাসান, তার সাথে দেখা করছে 20 তারিখে, আর সেনাপ্রধানের সাথে দেখা করছেন 27 তারিখে, আর 26 তারিখ ছিল তাদের আমাদের দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 53 বছরের এটা ইয়ে। সেনাপ্রধানের সাথে 20 তারিখে দেখা করে কি 27 তারিখের অ্যাপয়েন্টমেন্ট সেটেলমেন্ট সেটা মনে নাই, তবে এটার সাথে যে প্রজাতন্ত্র তাদের যে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্কের এই প্রতিষ্ঠা, এটা যে সে অন্য জায়গায় মানে অন্য ক্ষমতার স্তম্ভের সাথে দেখা করতে পারে নাই, তার পরিবর্তে এই ক্ষমতার স্তম্ভের সাথে দেখা করেছে। পরিষ্কার যে তুমি দেখা করো নাই, আমি তোমাকে যে চালায় তার সাথেই দেখা করব। উনি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে দেখা করেছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর ছবি, জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি। আমাদের রাশিয়ান এমবাসি যে ছবিটা রিলিজ করেছে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিটা আছে, কিন্তু অন্য যে ছবিগুলো পাওয়া যাচ্ছে আমরা দেখছি ছবিগুলো নেই। এইটা বিষয় কিভাবে দেখেন? এটা আমার কাছে যেটা মনে হয়, শুধু ওই ছবি না, আপনি দেখেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে যেখানে দেখা করেছে ওখানেও কিন্তু বঙ্গবন্ধুর ছবি নেই। হ্যাঁ, তো এটা তো আমাদের এই সরকারের একজন উপদেষ্টা নিজে শপথ নিয়েছে বঙ্গবন্ধুর ছবির নিচে দাঁড়িয়ে তার বঙ্গবন্ধুর ছবি সরাই নিয়েছেন। তো তাদের একটা অ্যালার্জি আছে, যে অ্যালার্জির কারণে তারা এটা, এবং তবে এটা খুব মানে আমার কাছে আশ্চর্য মনে হয়েছে, যেখানে সেনাপ্রধানের সাথে যখন দেখা করেন, যেখানে রাশিয়ান এমবাসির যে ছবিটা, সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে সেনাপ্রধানের জাস্ট পিছনে, অথচ সেই সেনাপ্রধানের আরেকটা প্রতিষ্ঠান আইএসপিআর, সেই আইএসপিআর থেকে যে ছবিটা রিলিজ করা হয়েছে সেখানে এমন অ্যাঙ্গেলের ছবি দেওয়া হয়েছে বা এমন ভাবে ছবিটাকে প্রকাশ করা হয়েছে যেখানে বঙ্গবন্ধুর ছবিটা ঠাঁই পায়নি, আপনি এটা বলতে পারেন। তো এটা খুবই আশ্চর্যজনক যে একই আমাদেরই সেনাপ্রধান, তারই আরেকটা ছবি ইয়ের মধ্যে রাশিয়ান দূতাবাসের ছবিতে বঙ্গবন্ধু আছে, কিন্তু আমাদের সেনাবাহিনীর যে আইএসপিআর সেখানে নাই। হ্যাঁ, এবং একই সঙ্গে আপনি প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টার ওখানেও কিন্তু ছবিটা নাই। সো এই সরকারের অ্যাটিটিউডটা বুঝতে পারেন বঙ্গবন্ধুর প্রতি। রাজনীতির কি খেলা সাহেল ভাই! এই সেনাবাহিনীর প্রধান যেদিন নিয়োগ পেলেন সেদিন 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিক্রিয়াতে ফুল দিতে গেলেন, তিনি টুঙ্গি পাড়ায় গেলেন। আজকে তিনি ভিন্ন একটা অবস্থানে আছেন এবং তার ছবিটাও মাইনাস করে দেওয়া হচ্ছে মিডিয়াতে। এইটাতে ওনার হাতে আছে কিনা আমি জানি না, আমার মনে হয় না ওনার হাত আছে, তবে রাষ্ট্রযন্ত্রের একটা তো হাত আছে। আইএসপিআর এর মধ্যে এমন কেউ আছেন যারা মনে করেছেন যে এখনকার সরকারের সাথে তারা কোনো ইয়েতে যাবে না, এই জন্য। তা নাহলে তো সেনাপ্রধানের ছবিতেই দেখা যায় যে বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু ওখানে আছে, সেনাপ্রধান কিন্তু ছবি সরান নাই, উনি সরান নাই, কিন্তু ওনার ওখানে ছবিটা আছে। সো ওনার দিক থেকে কিন্তু উনি ওনার জায়গাতে ঠিকই আছেন। বঙ্গবন্ধুকে যে সাংবিধানিক যে স্বীকৃতি, সাংবিধানিক যে বঙ্গবন্ধুর প্রশ্ন, সেটাকে কিন্তু কোনো সমুন্নতই রেখেছেন, কিন্তু প্রচারের ক্ষেত্রে আমাদের আইএসপিআর এটা করেন, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার ওখান থেকেও কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকেও এটা করা হয়নি। তো এটা খুব এটা রাষ্ট্রীয় অ্যাম্বাসেডরের সাথে বৈঠকের পরে সেনাবাহিনীর আইএসপিআর এর যে বক্তব্য রয়েছে মিডিয়াতে, ওইখানে কিন্তু টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে। সেনাবাহিনীর প্রধান টেকসই উন্নয়নের কথা ভাবতে শুরু করেছেন তিনি। ওয়েল, হ্যাঁ, টেকসই উন্নয়নের কথা শুধু তো উনি আলোচনা করেন নাই, মানে এখানেই আলোচনা হয় নাই। আপনার যে বিডার চেয়ারম্যান কৌশিক চৌধুরী সাহেবও কিন্তু সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করে গিয়ে বাংলাদেশের যে গ্রোথ নিয়ে আলোচনা করেছেন। উনি ওটা আমাদের ওয়েবসাইটেই আছে, ওনার গ্রোথ নিয়ে ওনার কিন্তু নিজে গিয়ে কিন্তু সেনাপ্রধানের সাথে দেখা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কথা বলছেন। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। বিডের চেয়ারম্যান এখানে সেনাবাহিনীর প্রধানের সাথে
সালাম দিতে আসছেন না নিশ্চয়তা চাচ্ছেন কাজ করে মনে করুন? কারণ উনি সর্বশেষ যে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, চুক্তির পরে বলার চেষ্টা হয়েছে যে ট্রাম্প প্রশাসন শুধু প্রথম সিদ্ধান্ত নিচ্ছে না, বাংলাদেশও ট্রাম্পের সাথে সরকারের সাথে প্রথমে একটা চুক্তি করতেছে। মানে সে বলার চেষ্টা করতেছে আমরা কিন্তু ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নয়নে এক ধাপ এগিয়ে আছি। প্রথমত এই চুক্তিটা পুরোটাই ভুয়া, ঠিক আছে? আমি ভুয়া বলতে আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাবো, কিন্তু উনি কি বলেছেন এটা শোনেন আগে, তাইলে এটা ব্যাখ্যাটা। উনি যেটা বলেছেন সেটা হলো বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের উপর ভিত্তি করে একটি ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্প এর ইলেকশন প্রমিসের মধ্যে ড্রিল, বেবি ড্রিল, এই স্লোগানটা বেশ পপুলার ছিল। সেটা এই এনার্জি এক্সপোর্টকে ঘিরেই। আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ, ওকে? কিন্তু এই সাইনিং এর গুরুত্ব অন্য জায়গায়, ইকোনমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে। ট্রাম্প সরকারের স্টাইল খুব ডিফারেন্ট। তারা জাত ব্যবসায়ী, আতেল টাইপের কথাবার্তায় নাই, স্ট্রেট অ্যাকশন দেখতে চায়। লুজিয়ানা সিনেটের বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো। আই ডোন্ট নো হোয়াট ইজ এটা ইন বিটুইন, কি আমি কথাটা কিন্তু বুঝি নাই। আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব, আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল। আর আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট। আর আমাদের জন্য বাংলাদেশ ইন্টারেস্ট ফার্স্ট। অনেকের কাছে শুনেছি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত আমেরিকান ফরেন পলিসি খুব স্টেবল, তারা হঠাৎ 180 ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু এত গাধা না। তো উনি যে গাধা না এটা ঠিক আছে, উনি হয়তো ঘোড়া হইবেন, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এটা আমেরিকার সাথে তো বাংলাদেশের কোনো চুক্তি হয়নি। দিস নট এ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি। আর এটা কোনোভাবে একটা চুক্তিই না। এটা হলো চুক্তি হওয়ার যে ধাপগুলো আছে সে ধাপগুলির প্রাথমিক, মানে এটা পর্যালোচনা টাইপের একটা মানে সমঝোতার মতো যে আমরা আলোচনা করবো। সেটাও কিন্তু বিডার সাথে একটা প্রাইভেট কোম্পানির চুক্তি হয়েছে। এখানে বাংলাদেশের আইন লঙ্ঘিত হয়েছে। আইন যেমন লগে বাংলাদেশে কোনো জ্বালানি সংক্রান্ত কোনো চুক্তি হইতে পেট্রো বাংলাকে লাগবে, ঠিক আছে? তো উনি কিন্তু সেটা করেন, উনি নিজেই একটা চুক্তি করছেন একটা প্রাইভেট কোম্পানি। তারপর আরো দেখেন এই প্রাইভেট কোম্পানিটা একটা ভুয়া কোম্পানি। ভুয়া বলতে এটার কোনো আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটসে এর কোনো মানে স্ট্রাকচারাল রিকগনিশন নাই। একটা কোম্পানি খুলেছে মাত্র, নতুন একটা কোম্পানি খুলেছে। সেই কোম্পানিটা খুলেই বাংলাদেশের সাথে এসে সাইন করবে। প্রথমত হলো স্টেট টু স্টেট এটা কোনো চুক্তি হয় নাই। এটা বিরাট চেয়ারম্যানের সাথে ওই লোকদের চুক্তি হয়েছে। সেটা একটা কোম্পানি, সে কারণে এটার নাম নিলে এটা কোম্পানিটার প্রচার বাড়ে, আপনার নাম নেওয়ার দরকার নেই। মানে এটা মানে আমি যখন একটা কোম্পানি রেজিস্ট্রি করি, আপনি ওইখান থেকে যদি অস্ট্রেলিয়াতে বসে একটা কোম্পানি রেজিস্ট্রি করেন, যেটা হয় একটা নাম ফজলুল বাড়ি কোম্পানি, এরকম একটা কোম্পানি খোলা হয়েছে আর কি। সেই কোম্পানি খুলেই বিডার চেয়ারম্যানের পূর্ব পরিচিত বা কিছু একটা বা এসে বিডার চেয়ারম্যানের সাথে একটা সই করেছে। সেটাকে উনি বাংলাদেশ এবং আমেরিকার চুক্তি হিসাবে জাহির করতেছে। এবং আরো কি জাহির করতেছেন যে বাংলাদেশ ফার্স্ট আমেরিকার সাথে, এবং ট্রাম্পের সাথে যাবেন উনি, ট্রাম্পের সাথে যা বলবেন যে বাংলাদেশ আমেরিকার সাথে প্রথম চুক্তি করেছে, তোমরা যেমন আমেরিকা ফার্স্ট বলো, আমরাও বাংলাদেশ ফার্স্ট, এখন আমাদের সাথে তোমাদের। সো অনেকে অনেক কথা বলে, উনি ইঙ্গিত করেছেন ট্রাম্পের কোন পলিসি। এ নিয়ে ওনার প্রচন্ড সমালোচনার মুখে প্রচন্ড সমালোচনা হয়, এইটা নিয়ে প্রচন্ড সমালোচনা হয়। এবং যারা এই বিষয়ে বিজ্ঞ, আমার মতো আপনার মতো মানে সাধারণ সাংবাদিক না, কথা শুনে বা একটু পড়ে আমরা রিপোর্ট করলাম তা না, যারা বিশেষভাবে জ্ঞানী তারা তার ওখানে মানে আপনি বলতে পারেন কত কমেন্ট। ইট ইজ লাইক উনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন এইটার উপরে প্রায় 1300 কমেন্ট পড়েছে। তার মধ্যে অধিকাংশই ওনাকে কনগ্রাচুলেট করেছে অনেকে। কিন্তু যেসব বিষয় আলোচনা হয়েছে সেখানে সরাসরি বলা হয়েছে, যারা বিশেষভাবে এই সম্পর্কে জানেন তারা বলছেন এটা
আপনি এইভাবে কিভাবে বলেন যে এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি? আর এটা তো চুক্তিই হয়নি। আপনি চুক্তির যে ধাপগুলি আছে, কতগুলি আইনত ধাপ আছে, বিভিন্ন ধাপ আছে, সেগুলো আপনি পার হইতে হবে। তারপর এখানে পেট্রোল ইনভলভ হতে কোনো কিছু এখানে হয় না। আপনি একটা নিজে নিজে, আমি আর সাইফুল হ্যাঁ সরি সাইফুল আহমেদ একটা চুক্তি করলো, সেটাকে বলা হলো কানাডা অস্ট্রেলিয়া চুক্তি। বিষয়টা এরকম দাঁড়াইছে, বুঝছেন? আমি আর আপনি একটা চুক্তি করলাম, করার পরে আপনি বললেন এটা অস্ট্রেলিয়া কানাডা চুক্তি, আমি বললাম কানাডা অস্ট্রেলিয়া চুক্তি। এখন থেকে আমি বললাম কানাডার ট্রুডো বলবে অস্ট্রেলিয়ার ইয়ে এই, আর আপনি বলবেন যে অস্ট্রেলিয়ার অমুক বলবে এটা তার সাথে ফার্স্ট চুক্তি হয়েছে। বিষয়টা একদম হাস্যকর এবং কোনো আইন মেনে হয়নি। না মানার কারণে ওনার প্রচন্ড সমালোচনা হওয়ার প্রেক্ষিতে উনি কিন্তু আবার একটা স্ট্যাটাস দিচ্ছেন, ঠিক আছে? আবার উনি একটা বড় স্ট্যাটাস এটার ইয়ে করে একটা বড় স্ট্যাটাস, সেখানে কিন্তু উনি অনেক কিছু স্বীকার করে নিয়েছেন, অনেক কিছু স্বীকার করেছেন, যেটা আমি আপনাকে যদি একটু বলি। উনি নিজেই যেটা বলতেছেন, উনি নিজের সাথে নিজে বলতেছেন এলএনজি চুক্তি সাইনিং নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই উনি স্বীকার করতেছেন এবং সামারি করে জবাব দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তবে এর মধ্যে একটা ব্র্যাকেট দিয়েছেন, যারা সাহস জুগিয়েছেন, মানে ওই যে সংখ্যাগরিষ্ঠ যারা ওনাকে কনগ্রেচুলেট করছে, বিশাল কাজ করে ফেলছেন, আমেরিকা আমাদের হাতের মুঠে চলে আসছে, এরকম যারা কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে উনি বলছেন ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটে রাখছেন কিন্তু মূল ইয়েতে রাখেন নাই, যারা সাহস জুগিয়েছেন, দুইটা ভালো কথা বলেছেন, তাদের অনেক ধন্যবাদ। যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ। সরকারের জনগণের কাছে জবাবদিহিতা থাকা জরুরি, তারা জনগণের প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ চেষ্টা করবে। ওকে, উনি উত্তর দিতে এসে উনি কিন্তু দেশের মাইন মানা হয়েছে বিভিন্ন ইয়েতে। প্রথমত হলো উনি উত্তর দিয়েছেন, প্রশ্ন করা হয়েছে যে হেডস অফ এগ্রিমেন্ট সাইনিং মানেটা কি, মানে উনি বলছেন এটা হেডস অফ এগ্রিমেন্ট, তো উনি ওটার উত্তর দিচ্ছে এটা হলো বাইন্ডিং। যারা ইন্ডাস্ট্রিয়াল প্রফেশনাল আছেন তারা জানেন বাইন্ডিং কন্ট্রাক্ট সাইন করার আগে অনেকগুলো ধাপ আছে, মানে মূল চুক্তি করার আগে অনেক ধাপ আছে। সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে একটা নন বাইন্ডিং কন্ট্রাক্ট সাইন করা, যেখানে মূল কয়েকটা বিষয় বলা থাকে। এইসব মূল বিষয় থেকে শুরু করে টেকনিক্যাল সব ডিটেল সামনে আলোচনা হয়। এটা সেই আলোচনা শুরুর প্রথম ধাপ। অথচ উনি ওনার প্রথম স্ট্যাটাসে কি বললেন, আমেরিকা ফার্স্ট, কি বলে বাংলাদেশ ফার্স্ট চুক্তি হয়ে গেল। আর উনি নিজেই বলতেছেন, কিন্তু ওনার যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন সেখানে উনি বলতেছেন এটা প্রথম ধাপ মাত্র। আচ্ছা, ওনাকে প্রশ্ন করা হয়েছে এটা দেশের আইন মানে চলা হয়েছে, আর উনি উত্তর দিচ্ছেন দেখেন, জি মানে চলা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006, Public Procurement Rules 2008 and Foreign Private Investment Promotion and Protection Act 1980 সবগুলো আইন ফলো করেই কাজ হচ্ছে, ফলো করে কাজ হচ্ছে। আইন মানা হয়েছে না, কিন্তু সে বলছে প্রথমে মানা হয়েছে কিনা, সে বলছে ফলো করে কাজ হচ্ছে। এইসব নিয়ে বিস্তারিত আলোচনা আছে ইন্টারনালি, দরপত্র আহ্বান হবে, টেন্ডার হবে, ইত্যাদি করে এগুলো হবে, একটু ধৈর্য ধরে। আচ্ছা, এখন অনেকে বলছেন আচ্ছা আপনি যে আমেরিকা থেকে এটা একটা ইন্টারেস্টিং একটা বললেন যে এটা একটা নতুন অ্যাভিনিউ হলো, তারা প্রশ্ন করেছেন আমেরিকা অনেক দূর, দাম বেশি পড়ে যাবে না? তাকে প্রশ্ন করা হয়েছে, তখন উনি বলছেন আমেরিকায় নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জের হেনরি হাব ফিউচার কন্ট্রাক্টকে ইন্ডেক্স করে প্রাইসিং হয়। আই ডোন্ট নো হোয়াট ডাজ ইট মিন, পাবলিকের জন্য এটা কি উত্তর? তার সাথে সাধারণত মার্জিন আর ফিক্সড কস্ট যোগ করা হয়। আচ্ছা, যাই হোক, এই মার্জিন আর ফিক্সড কস্ট মেথড সব চুক্তি নেগোসিয়েশনের অংশ। এগুলো কোনোটাই সেট ইন স্টোন না, একদম পাথরের মতো শক্ত না। বাইন্ডিং চুক্তির আগে এইসব স্ক্রুটিনি হবে, মানে আসল চুক্তি হওয়ার পর এগুলো স্ক্রুটিনি হবে। দিন শেষে এই চুক্তি বাইন্ডিং আমরা তখনই করব যখন বাংলাদেশ এর জন্য বেস্ট সলিউশন হবে। তার মানে হি ইজ নট শিওর ইটস এ বেস্ট সলিউশন ফর বাংলাদেশ। আচ্ছা, উনি কিন্তু এর আগে ওনার স্ট্যাটাসে উনি কিন্তু এটার জন্য দুনিয়া উড়ায় দিতে চাইছেন, যে সাংঘাতিক ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের জড়ায় ধরবে যায়, ডোনাল্ড ট্রাম্পের সাথে যায় বলবে যে ওনারা প্রথম চুক্তি করছে। আচ্ছা, সো বাংলাদেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খুবই ভালো। যারা বলেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার বাংলাদেশের সম্পর্ক ভালো যাবে না, তারা খুব খারাপ কথা বলেন। এটাই ছিল ওনার প্রথম স্ট্যাটাস। দেখেন, এরকম আপনি যদি যতগুলি প্রশ্ন ওনার, তারপরে বলা হয়েছে 2030-এর চুক্তি হবে হলো 2030 সালে। এটার বিডা কেন এর মধ্যে পাবলিক জিজ্ঞেস করছে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে 2030 নিয়ে এখন কেন কথা হচ্ছে, মানে ওই চুক্তিতে আছে এটা 2030 সাল না, কেন জানেন?
এটা হলো যে বললাম আমি আর আপনি মিলে একটা চুক্তি করলাম, আমার একটা কোম্পানি আছে সাইফুল আমিন কোম্পানি, আপনার ফজলুল বাড়ি কোম্পানি আছে, দুজনে মিলে চুক্তি করলাম যে 2030 সালে আমি আর আপনি কিছু জিনিস বিনিময় করব। মাঝখানে কিন্তু এত বছর রয়ে গেছে, এখনো কিন্তু 2025, 26, 27, 28, 29, 30, 6 বছর। ট্রাম্প আছে মাত্র 4 বছর, কারণ আমেরিকান সংবিধান অনুযায়ী ট্রাম্প 4 বছরের জন্য থাকতে পারবেন, আর কারণ 2 বছর 2 টার্মের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারে না। সো এটা বাস্তবায়ন হবে 30 সালে, তাহলে ট্রাম্পের কাছে যে কেমন হাত মিলায় বলবে ভাই আমি তোমার জন্য এটা করছি। এই কোম্পানিটা আপনি আশ্চর্য, কোথাও রেজিস্টার্ড না, মানে ইভেন কোনো স্টক না, কোনো কিছু না, এটা একটা মাত্র জন্ম নিয়েছে, এবং এদের কোনো ব্যাংকের সাথে কোনো লোন অ্যারেঞ্জমেন্ট না, মানে এই যে একটা ব্যবসা করার জন্য লোনের একটা অ্যারেঞ্জমেন্ট কিছু নাই, কোনো কিছু নাই এদের ইয়ের মধ্যে। দেখবেন যে এরা একেবারে একটা, ওদের সাইটে গেলে আপনি দেখবেন এরা নিজেরা কিন্তু খুব শেকি একটা কোম্পানি, একটা দুর্বল কোম্পানি হিসাবে নিজেরা এখন, তাদের কোনো ফাইন্যান্সিয়াল ইয়ে নাই, মেরুদণ্ড নাই। আমার একটা ধারণা, আমি প্রশ্নগুলো উত্তর দেখলাম, আমার একটা কমেন্ট আপনার বললাম, আমার একটা ধারণা বিডার এই কৌশিক সাহেবের বা আশিক সাহেবের খুব খাতিরের লোক এরা, এরা একটা চুক্তি করায় নিছে, একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা দিয়ে সে কি করবে, আমেরিকার ব্যাংকগুলোতে যায় লোন ম্যানেজমেন্ট, লোনের মার্জিন নিবে, যে আমাদের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, দেখো আমরা এটা করবো, এখন এটা করার জন্য আমার এই মেশিনারিজ লাগবে, এই লাগবে, ওই লাগবে, ওই ব্যাংক থেকে টাকা নেবে বেসিক্যালি। টাকা আমেরিকান টাকা মারার জন্য বা আমেরিকান লোন নেওয়ার জন্য বিডা চেয়ারম্যান এই অনৈতিক সইটা করছে। এটা আমার একদম সিরিয়াস অ্যাসেসমেন্ট, যে বেসিক্যালি উনি ওনার পার্সোনাল স্বার্থে, হয়তো ওনার এখানে কমিশনও থাকতে পারে। আবার আরেকটা ব্যাপার আছে, কিন্তু আরো একটা ব্যাপার আছে, আপনি যদি সে ধরেন এই যে উনি 4-5টা প্রসেসের পরে যদি আসলেই চুক্তি হয়, চুক্তি হলে কি হবে জানেন, বাংলাদেশ বাইন্ডিং চুক্তি যখন হবে, বাংলাদেশ কিন্তু একটা অগ্রিম টাকা দিতে হবে বাংলাদেশকে। কোনো জিনিস কিনতে হলে যে অগ্রিম টাকা দিতে হয় না, হ্যাঁ, বাংলাদেশ 25% যদি অগ্রিম নিয়ে যায়, এটা তো 30 সালে সাপ্লাই হবে, তার আগে যদি 25% নিয়ে যায়, বাংলাদেশ সেখানে তো আটকা পড়ে যাবে। শুধু আটকা পড়বে না, এটা একটা দুর্নীতির জায়গা হিসেবে দাঁড়া হয়ে যাবে, কারণ এটা কোনো, এই সরকারের পরে এটা তোমরা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, কারণ এই ভদ্রলোক তো আজীবন থাকবে না, 30 সাল পর্যন্ত উনি নাই, তো চুক্তিটা হবে কিন্তু 30 সালে। তার মানে পুরো বিষয়টা একটা, আমার ধারণা অর্থ কেলেঙ্কারির একটা বন্দোবস্ত তৈরি, একটা এইটা এই প্রাইমারি বাহিনী এটা অর্থ, মানে কি বলে, অর্থ লোপাট করার, দেশীয় অর্থ বলেন আর আমেরিকার অর্থ বলেন, দুইটা একটা কোনো একটা মানে ভজগট পাকানো হচ্ছে আমেরিকান টাকা মারার জন্য আর বাংলাদেশের টাকা মারার জন্য। যাই হোক, আমার এই কমেন্টটা আমি করে ফেললাম, কিন্তু আমি ওনার আরো কিছু উত্তর আমি দেই। মানুষ জিজ্ঞেস করেছে, মানে বিশেষজ্ঞরা জিজ্ঞেস করেছেন 2030 সালে এই যে কেন, কি বলে 2030 সালে কেন এইটা হবে, কেন এর আগে গ্যাসটা আমদানি হবে না। তো উনি উত্তর দিয়েছেন আমাদের একটা মেজর ইস্যু হচ্ছে আমরা খালি ফায়ার ফাইট করি। দেখেন ওনাদের খুব টার্মিনোলজি, বিভিন্ন উপমা ব্যবহার করা, ওনাদের যে কি সৌন্দর্য, পুরোটার মধ্যে এর আগেও দেখছেন উপমা দিয়ে ভর্তি। আমি জানি যে উপন্যাস গল্পের মধ্যে উপমাটা ব্যবহার হয়, একটা কবিতাতে, হ্যাঁ, এইসবে ব্যবহার, কিন্তু যে চুক্তির মধ্যে এগুলা ব্যবহার, এটা আমার জানা ছিল না। কিন্তু উনি বলছেন, হ্যাঁ, যে আমাদের একটা মেজর ইস্যু, আমাদেরকে গালি দিচ্ছেন, কিন্তু উনি আমাদের মানে বাঙালিকে গালি দিচ্ছেন, বাংলাদেশদের গালি দিচ্ছেন, আমাদের একটা মেজর ইস্যু হচ্ছে আমরা খালি ফায়ার ফাইট করি, হ্যাঁ, লং টার্ম প্ল্যান করি না। দেখেন উনি 30 সালে আনবেন বলে উনি এখন যুক্তি দেখাচ্ছেন যে লং টার্ম প্ল্যান করি না, এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হতে হলে 15-20 বছরের প্ল্যান করতে হবে। উনি যখন, আমি জানি না ওনার বয়স কত, তো উনি 20 বছর বাঁচলে উনি তখন এই চুক্তি সম্পর্কে ওনার কোনো ব্রেইন চলবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে। 1, 2 নম্বর হলো, আর যদি ওনার যদি কোনোভাবে উনি গত হয়ে যান, তাহলে ওনার কবরে একটা তাল গাছ উঠতে পারে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে। ওই তাল গাছের আগা থেকে উনি দেখতে পাবেন হয়তো, কেন উনি বলতেছেন 15-20 বছর আগে, মানে এখন থেকে উনি 20 বছর পরেরটা কিন্তু উনি এই চুক্তি করছে। এই কোম্পানি 20 বছর পরে পর্যন্ত এই কোম্পানি আমেরিকাতে আজকে কোম্পানি হয় কালকে দেউলিয়া হয়ে যায়, আমেরিকাতে আজকে কোম্পানি হয় কালকে একটা ইয়ে করে ওরা থাকে না, 30 বছর পর্যন্ত এই কোম্পানি থাকবে। আচ্ছা, আরেকটা বলছে যে কাজ করতেছে, এবং উনি আরেকটা বিডা কেন এর মধ্যে, বিডা কি হিসাবে সাইন করলো, এফডিআই এর সাথে সম্পর্ক কি,
কারণ বিডার তো এখানে তো আমাদের যে নর্মাল যে এনার্জি ইয়ে আছে সেখানে কিন্তু পেট্রো বাংলা পার্টি হইতে হবে, পেট্রো বাংলাই সবকিছুর মধ্যে থাকতে হবে। কিন্তু উনি বলছেন উনি কেন এর ভিতরে আসছেন সেটা যুক্তি দেখাচ্ছেন। আমার মূল দায়িত্ব হলো দেশের লোকাল এবং ফরেন বিনিয়োগের সুযোগ করে দেওয়া, আনা না। উনি সুযোগ করে দিবেন, বুঝছেন, আনার কথা বলে নাই। এই মুহূর্তে গ্যাসের অভাবে আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা, এই মুহূর্তে সমস্যা এটা তো সবাই জানে, কিন্তু 2030 সালে এই সমস্যা থাকবে কিনা এটা উনি জানেন কি করে? ইনভেস্টরকে ডেকে এনে গ্যাস দিতে না পারলে সে আসবে না। তো আপনি তো এখনকার সমাধান করেন নাই, বারবার আমি একই কথা, উনি কিন্তু বলতেছে এখনকার কথা। আর আসলেও এমন ভয়াবহ অভিজ্ঞতা হবে যে তারপর আর কেউ আসতে চাইবে না। তো এখন তো নাই, তো এটাই তো পরিস্থিতি। তো আপনি তো 30 সালে এই যে বাংলাদেশ এই আমদানিটা, বাংলাদেশ এই জ্বালানিটা আমদানিটা কাতার থেকে করে, কাতারের সাথে সর্বশেষ বড় একটা চুক্তি হয়েছে, কাতার থেকে আরো আসবে, এটা নবায়ন করে নাই। এবং কাতার গভর্নমেন্ট সম্ভবত আপনি খেয়াল করবেন খালেদা জিয়াকে ব্রিটেনে যাওয়ার জন্য একটা রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছে। এইখানে এই যে নবায়নটা হয় নাই, এই নবায়ন যদি বিএনপি আগামীতে পাওয়ারে আসতে পারে বাংলাদেশে, তার হিসাব যেই আসবে এই সরকারের সাথে কি সমস্যা জানেন, যেই আসবে সে তো তাৎক্ষণিক সমাধান করবে। 30 বছর পরে সমাধানের জন্য কেউ কিন্তু এখন আপনারা কেউ কিছু বলছে না, উনি 30 বছর পরে সমাধানের জন্য উনি চুক্তি করেছে, উনি সেটা বলতে চাচ্ছেন। হ্যাঁ, আসবে না, এফডিআর ব্যাপারটা দুর্বল হয়ে যাবে, হ্যান ত্যান, ওনার যত গল্প আছে সব কিছু উনি বলেছেন, ঠিক আছে। মানে ওনার ভবিষ্যৎ চিন্তা, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি খুব চিন্তিত। আচ্ছা, দেশের আইন মানা হয়েছে কিনা সেটা তো উনি বলছেন। তারপরে আরো আরো অনেক বিষয় মানে মানুষের যারা এটা সম্পর্কে জানে তারা কিন্তু, আচ্ছা এই দেখেন এখানে কিন্তু সে স্বীকার করতেছে আর্জেন্ট এলএনজি কোম্পানির বয়স মাত্র 1.5 বছর, পারমিটও সব নাই, ওর কোনো কিছু নাই, কিন্তু আপনার মাত্র এটা ইয়ে হয়েছে, এদের সাথে কেন চুক্তি হইল? তো উনি উত্তর দিচ্ছেন এই সেক্টরে প্রজেক্ট কোম্পানি একটা মার্কেট প্র্যাকটিস, প্রজেক্ট কোম্পানি। আর জন্য হোয়াট ডাজ ইট মিন? বাইডেন সরকার এনার্জি এক্সপোর্ট নিষিদ্ধ করে রেখেছিল, তাই প্রজেক্ট কো এতদিন অলমোস্ট নন অপারেটিভ ছিল। আচ্ছা ঠিক আছে, তো কেন তাহলে ওনার প্রতিষ্ঠা করছে? যদি বাইডেন এটা এক্সপোর্টই না করতে দিবে তাহলে তখন 1.5 বছর আগে কেন প্রতিষ্ঠা করছে? আচ্ছা, ট্রাম্প সরকার আসার সাথে সাথে এক্সপোর্ট ফ্রেন্ডলি এনার্জি পলিসি নিয়ে আসছে, এখন তারা অ্যাক্টিভ হবে এবং পারমিট দিবে, ঠিক আছে, অ্যাক্টিভ হবে, পারমিট দিবে। জনৈক একজনের কথা, উনি আমি ওনার নাম বলবো, উনি ওনার মানে বিভিন্ন ভাবে উনি খুব খারাপ কথা, যে বাজে 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 উনি উত্তর দিছে। উনি বলেছেন যে একজনের কথা বলে উনি খুবই বিশ্রী ভাষায় তার সমালোচনা করেছেন, সেটা আমার দরকার নেই, আমরা বলবো না। ফাইন্যান্স এক্সপিরিয়েন্স নাই, কিছু নাই, আর্জেন্ট প্রজেক্ট করার ব্যাপারে অফটেক করতে পারবে না, তারপরে মানে এটা শুরু করতে পারবে না, কোনো কিছুই করতে পারে না। এর কোনো উত্তর কিন্তু উনি দিতে পারেন না। ওই ভদ্রলোক যিনি প্রশ্ন করছেন, জনাব মহিউদ্দিন আহমেদ নামে একজন ভদ্রলোক, তাকে ব্যক্তিগতভাবে গালাগালি করছে, কিন্তু উনি ওনার ভেরিফাইড পেজে কিন্তু উনি তা করছেন। হ্যাঁ, তো এবং উনি এই বিষয়ে আর কথা বলবেন না, স্মেয়ার ক্যাম্পেইনের বিরুদ্ধে উনি আর কথা, মানে উনি রিটায়ার করছেন। তাহলে বোঝেন যে এটা একটা ভুয়া চুক্তি না, এটা কোনো চুক্তি হয় নাই, প্রথমত কোনো চুক্তি হয় না, এটা ওনার এবং ওনার ব্যক্তিগত বন্ধুর সাথে একটা সাইনিং হয়েছে, একটা ছবি ছাপাইছে, ছাপায় উনি দিয়েছেন, আমেরিকার সাথে চুক্তি হয়ে গেছে। বাংলাদেশ, উনি এবং ওনার বন্ধুর সাথে চুক্তিটাকে উনি বাংলাদেশ আমেরিকার চুক্তি বানাইছে, ট্রাম্পের সাথে পর্যন্ত ওনার সম্পর্ক গড়াইছে, এবং 180 ডিগ্রি বাংলাদেশের ফরেন পলিসি, বাংলাদেশের সাথে আমেরিকা 180 ডিগ্রি উল্টায় যাবে না, এবং ট্রাম্পের যায় জড়ায় ধরবেন, ট্রাম্পের কাছে থাকবেন, অনেক কিছু তিনি বলেছেন। বলে কিন্তু উনি আর ব্যাখ্যা দেওয়ার সময় কিন্তু একটা প্রশ্নের উত্তর ডিরেক্টলি দিতে পারেন। সাহেল ভাই, একটা বিষয় আমি আপনার নোট করি, প্রধান উপদেষ্টা সম্প্রতি বলেছেন বাংলাদেশের মিডিয়া এখন মানে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। এই যে একটা ভুয়া চুক্তি নিয়ে আপনি যে ব্যাখ্যাগুলা বিশ্লেষণগুলা তুলে ধরলেন, বাংলাদেশের কোন স্বাধীন মিডিয়াতে এটা কেন নেই? আপনার কি মনে হয় সেটা? আপনার স্বাধীন মিডিয়াতে কি আছে এখন? আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনি আজকে দেখলাম যে সূচনা ফাউন্ডেশন পুতুলের অর্গানাইজেশনে গিয়ে ওরা ইয়ে দিছে, রেড দিছে, রেড দিয়া
কোনো অস্তিত্ব খুঁজে পায় না। যেখানে মানে এই কি বলে পুতুল এবং তার পরিবারের কে আপনারা পারলে নিয়ে সরষে যে ফাঁসি দেবেন, তার প্রতিষ্ঠানের লোকরা ওই প্রতিষ্ঠানে থাকবে, এই কথাটা কোনো পত্রিকায় লেখে নাই কিন্তু। এখন ওখান থেকে তো সবাই পলাতক ভাই। আপনি আপনি সালমান এফ রহমানের প্রতিষ্ঠান থেকে হচ্ছে কেন? কারণ সবাই পলায় যাচ্ছে, সবাই মানে আপনার অত্যাচার করবেন এইভাবে। সূচনা ফাউন্ডেশনে গিয়ে কাউকে পায় না, এটার জন্য বলতেছে অস্তিত্বহীন একটা প্রতিষ্ঠান, তারা এইভাবে লোপাট করছে। আপনি আপনি জাস্ট চিন্তা করেন যে পত্রিকাগুলো একবার মানে ওদের কথাবার্তাই চাচ্ছে, কিন্তু একবার যা নিজেরা তো ইনভেস্টিগেশন করবে কেন এই ইয়াটা নাই। এটা তো নাই কারণ হলো আপনি আওয়ামী লীগের সমস্ত সাইনবোর্ড আপনি পোড়ায় ফেলেছেন। সূচনা ফাউন্ডেশনের যেদিন আপনারা দেখছেন যে এরা দুর্নীতি করে, সেখানে যে মানুষ আক্রমণ করতে পারে এই ভয়ে তো সাইনবোর্ড সরাই ফেলছে, এই ভয়ে তো মানুষ ওখানে তালা, ওদের কর্মচারী কর্মকর্তারা তালা লাগিয়েছে। এটা এই জিনিসটা আমাদের মিডিয়াতে না আসলে আপনি কি করবেন বল? আমাদের মিডিয়া যদি এই দায়িত্ব, এখন মিডিয়া যদি আপনারও অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে, আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন দেখছি প্রেস নোট ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু তারপরে কি হরতাল লিখতে পারতো না কিন্তু কর্মসূচি লিখতো না? মনে আছে আপনার? লিখতো কিনা? তাহলে এরশাদের ওরকম একটা রেজিমের সময় যদি অমুক দল হরতাল ডেকেছে এটা বলা যেত না, অমুক দল কর্মসূচি ডেকেছে, এটাই তো আমরা বলতাম। হরতালের অপর নাম হয়ে গেছিল এটা। সাংবাদিকতা এখন আমি জানি না কোন পর্যায়ে গেছে, বা সাংবাদিকতার যারা সাংবাদিকতা করছেন তাদেরকে কারা আটকায় রাখতেছেন, বা মালিক পক্ষ কিনা, বা এডিটোরিয়াল স্টাফরা কিনা, বা আমি জানি না ওয়াই সরকারের ভার্সনটা যাচ্ছে। সেলফ সেন্সরড কিনা এটা সেলফ সেন্সরড না, এটা মনে হয় আমার মনে হয় দম নিচ্ছে। মানে এই সরকারের শক্তির মানে ইয়াটা, শক্তিটা কত দূর এটা দেখতে দম নিচ্ছে আমার ধারণা। মিডিয়া লেখা শুরু করবে। তবে কষ্ট হয় যে মিডিয়া কি সামান্য এইটুকু করতে পারে না যে ওখানে কেন সূচনা ফাউন্ডেশনের সাইনবোর্ডটা নাই? এটা তো ভাই ভয় নাই, আমি আপনি স্বাভাবিকভাবে বুঝি। শুধু সূচনা ফাউন্ডেশন না তো, বাংলাদেশের মিডিয়া মানে সাংবাদিক কেউ লিখছে না, কিন্তু এতগুলো সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা মামলা, এটা তো সাংবাদিকরা লিখছে, যারা রিপোর্ট করছে বরঞ্চ হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে রিপোর্ট করছে। সেটা কয়েকদিন আগে কোর্টে আপনি দেখলেন ফারজানা রূপা একটা মা, কিন্তু সে সাংবাদিকের পাশাপাশি একটা মা। সে কোর্টকে বলছিল যে তার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে দেখাশোনার কেউ নেই, তারা স্বামী স্ত্রী দুজনই কারাগারে। বাচ্চাকে দেখাশোনার জন্য বা ম্যানেজমেন্টের জন্য উনি একটু জামিন চেয়েছিলেন কোর্টের কাছে। কোর্ট সাথে সাথে তাকে আর একটা হত্যা মামলায় জড়িয়ে রিমান্ডে দিয়ে কারাগারে পাঠিয়েছে। রিমান্ডে পাঠিয়েছে। উনি একটা সাংবাদিক সংগঠন, বিবৃতিও দিচ্ছে না কিন্তু। এটা আমার ধারণা আপনি সাংবাদিকদের সাথে আপনার যোগাযোগ আছে কিনা, আমি কিছুটা যোগাযোগ আছে, তারা প্রত্যেকেই একটা ভয়ের কি বলে ভয়ের সংস্কৃতি, যেটা আমাদের ওই যে বিখ্যাত সংবিধান, যিনি সংবিধান সম্পর্কে কিছু জানেন না, যে সংবিধানজ্ঞ বা বিশেষজ্ঞ যে সংস্কার কমিশনের চিফ আছেন, বলতো না যে ভয়ের সংস্কৃতির উপর একটা বই লিখছিলেন না উনি, ভয়ের সংস্কৃতি বা ভীতির সংস্কৃতি। সেই ভীতির সংস্কৃতির প্র্যাকটিক্যাল নমুনাটা এখন বাংলাদেশে আছে। আপনি যে যাই বলেন না কেন, যে সাংবাদিকরা কি করবে বলেন? এখন কিছু বললেই যদি আপনার তার বিরুদ্ধে মামলা দিয়ে দেন, আপনি খেয়াল করে দেখেন, হত্যা মামলা বাদ দেন, আপনি বলেন তো মানে কোন বিচারে আপনি আমাদের যে যাদেরকে নিয়ে জেলের ভিতরে জামিন তো পেতে পারে, শ্যামল জামিন পেতে পারে না? শ্যামলকে আপনি যত বলেন না কেন যে শ্যামলের বিরুদ্ধে হত্যা মামলা আছে বলে আপনি তাকে আটকে রেখে দেবেন, তো শ্যামলের বিরুদ্ধে হত্যা মামলা কিভাবে হলো এটাই তো প্রথমে ইনভেস্টিগেশন হওয়া উচিত। যদি রাষ্ট্র মতো কাজ করে, যে শ্যামলের বিরুদ্ধে রাষ্ট্রের দায়িত্ব না যে একটা মিথ্যা মামলা হলে সেটা ইনভেস্টিগেট করা। শ্যামলের যে অপরাধ থাকে অন্য অপরাধের সাথে, কিন্তু শ্যামল হত্যা করেছে এটা আমার মনে হয় না বাংলাদেশের কেউ মানুষ বিশ্বাস করবে। ফারজানা রূপা বা শাকিল কাউকে হত্যা করেছে এটা বিশ্বাস করবে না। হ্যাঁ, ওরা হয়তো একটা সরকারের পক্ষে কথাবার্তা বলেছে বা বলেছেই সে ধরে, কিন্তু তার মানে এই না তো তাকে হত্যা মামলায় দিয়ে রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করবে। তার একটা বাচ্চা, সে একটা বাচ্চা, দুইটা বাপ মার একজনেরও সে ইয়া পাচ্ছে, সান্নিধ্য পাচ্ছে না, একটা ছোট বাচ্চা। সামান্য মানবতা বোধ এদের মধ্যে নাই। সেই প্রধান উপদেষ্টা নাকি উনি কিন্তু প্রকাশ্যে বলেন
যে ওনার স্ত্রী ওনাকে ছাড়া কাউকে চেনেন না এবং প্রতিদিন উনি ওনার স্ত্রীর দেখাশোনা করেন। কতটা পারিবারিক একদম কয়টা মায়ার একটা লোক উনি নিজেকে বলছেন। ওনার মধ্যে এতটা মায়া যে তার স্ত্রী কাউকে চেন না, তার স্ত্রী তাকে ছাড়া খায় না, উনি প্রতি রাতে তাকে খাওয়ানো ছাড়া ঘুমাতে পারেন না। যেই ভদ্রলোকের এত বড় হৃদয়, সে এরকম, উনি জানেন যে এটা একটা অন্যায়। এবং আসিফ নজরুল বারবার বলছে যে হত্যা মামলা যে সবগুলো ইয়ে হচ্ছে, মানে ইন্টেনশনালি দেওয়া হচ্ছে, সে স্বীকার করছে। এটার পরেও আমাদের প্রধান উপদেষ্টার কি একটা বুক কাঁপে না যে উনি ওনার স্ত্রীর জন্য এত ইয়া, আর একটা বাচ্চা তার মাকে পাচ্ছে না, একটা বাচ্চা তার বাবাকে পাচ্ছে না। শ্যামল তার একটা মেয়ে বা দুইটা মেয়ে, তার মেয়েরা তার বাবা থেকে বঞ্চিত। শ্যামল কি দোষ করেছে বলেন? প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল, এই তো। শেখ হাসিনা বলা হয়তো শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছেন, ঠিক আছে, এটা দোষ এসে ও তো প্রেস ক্লাব থেকে ওরে বাইরে করে দেওয়া হয়েছে, তারপর অ্যারেস্ট করে। ও কি আসলে হত্যা করতে পারে? শ্যামলের মতো লোক মানুষ হত্যা করতে পারে? রূপার মতো লোক মানুষ হত্যা করতে পারে? শাকিলের মতো ছেলে মানুষ হত্যা করতে পারে? আমি এদেরকে একদম, ধরেন শাকিলকে একদম স্নেহ করি, আমি রূপারে স্নেহ করি, আমি তো এটা ভাবতে পারি না। আপনি জানেন না যে রূপার কি অবদান? এই যে আমাদের আপনার যে মেঘের নিয়ে আপনি আমার সাথে অনেক কথা বলেছেন, মনে আছে আপনার? যখন সাগর এবং রুনি মারা যায়, নিহত হয়, তখন বড়ই করলো রূপা তো একেবারে মায়ের মতো আদর করছে। আরেকটা মেয়েও করছে, জানেন আপনি? আপনি জানেন কিনা আমি তার নাম বলা উচিত আর কি, যাই হোক। আরো একটা মেয়ে আছে যে মেয়েটা তাকে এত স্নেহ করেছে, এই মেঘকে। সেই মেঘকে যে এরকম একটা মায়ের ভূমিকা আরেকজনের সন্তানকে পালে, নিজের সন্তানটা তার কাছে মায়ের আদর পাচ্ছে না। আমাদের উপদেষ্টা সাহেবের বা প্রধান উপদেষ্টার কি একটু মায়া দয়া নাই? ওনার স্ত্রীর জন্য ওনার যে মিডিয়া টিম, ওনার মিডিয়া টিমে যারা বসেন প্রতিদিন মিডিয়া ব্রিফিং এ, তারাও তো সাংবাদিক। আপনি যদি তাদেরও সংসার চাই, এখন তাদের হয়েছে কি, একটা জিনিস এমন হতে পারে যে জানি না, ওনারা অন্য এখন আর আগের চোখ নেই, মানে যে চোখ দিয়ে ওনারা দুনিয়া দেখতে নেন সেই চোখ দিয়ে ওনারা দুনিয়া দেখেন বলে আমার মনে হয় না। ওনারা হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে চোখ আছে সেই চোখ দিয়ে দুনিয়া দেখছে, সবারই শত্রু মনে করছেন। সবাই শত্রু না কিন্তু, এই ইন্টারিম গভর্নমেন্টের সবাই শত্রু না। আপনি কি শত্রু? আমি কি শত্রু? আমার কোনো দরকার নেই তো ওনার শত্রুতা করা, কিন্তু উনি যদি আমাদের কষ্ট দেন। তারা প্রতিদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন, আওয়ামী লীগ আর শাসনামলে এইগুলো হয়েছিল, প্রতিদিন কিন্তু এই অভিযোগগুলোই বলেন। তারা কি করছেন তাদের জায়গা থেকে? তারা কি একই কাজ করতেছেন? ওনারা যেটা আওয়ামী লীগের কথা বলে, ওনারা তো তার চেয়ে বেশি করতে, একই কাজ না বেশি করতেছে ওনারা। বরং আওয়ামী লীগ আমলে এরকম জাতীয়ভাবে পরিচিত কোন সাংবাদিককে নিয়ে কিন্তু এইভাবে ইয়ে করে না। এক মাহমুদুর রহমান, যাকে আমি সাংবাদিক মনে না, তার সাথে করছে। হ্যাঁ, এছাড়া কোন সাংবাদিকের সাথে ইয়ে করছে? আরেকজন ফুল টাইম সাংবাদিক না, যার সাথে করছে ওই যে দ্রিকের শহীদুল আলম। উনি কি সাংবাদিক? উনি নিজেরও সাংবাদিক বলতে পারে, কিন্তু আমি তো জানি উনি এনজিও কর্মী। উনি ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ওনার একটা দ্রিক প্রতিষ্ঠান আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো, ওখানে লেখা ফটোগ্রাফি শেখানো হয়। উনি সাংবাদিক না, কিন্তু উনি সাংবাদিক হিসাবে সারা দুনিয়াতে পরিচয় দেয়। এখন তারা কিন্তু তাদের ঘনিষ্ঠ, কি করবেন? এখন আরেকটা ব্যাপার সাইল ভাই, আমরা অনেকদিন ধরে বাংলাদেশের মিডিয়াতে সরকারের একটা স্পোকসম্যান থাকে, সরকারের বক্তব্য দিয়ে হচ্ছে পিআইডির মাধ্যমে সরকারের বক্তব্যগুলো আসে। প্রাইম মিনিস্টারের একটা প্রেস সেক্রেটারি ছিল, প্রেস টিম ছিল, রাষ্ট্রপতির আছে, এবং ধরেন এখন প্রধান উপদেষ্টার আছে। প্রধান উপদেষ্টার প্রেস টিমের প্রধান যিনি প্রেস সচিব, উনি প্রতিদিন যে কথাগুলা বলেন একেবারে রাজনৈতিক দলের স্পোকসম্যানের মতো। কিন্তু অমুকে এটা করতে দেওয়া হবে না, অমুকে এটা করতে দেওয়া হবে না, এটা কি প্রেস প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি? এটা কি তার রোল? এটা কি হতে পারে সেটা? না, এখন ওনার সরকারের ধরনটা যদি আপনি দেখেন, ওনার সরকারের ধরনটা তো হলো রাজনৈতিক রোল না। ওনার সরকারের ধরনটা তো হলো উড়ে এসে জুড়ে বসা, তাই না? তো উড়ে এসে জুড়ে বসা সরকারের উনি একজন, এবং তারা যা ইচ্ছা তাই করে। তো ওনারও তো আসলে কাজের পরিধি তো সরকারি কাজের পরিধির মধ্যে নাই। উনি যদিও সচিব, সিনিয়র সচিব বা সচিব পদমর্যাদার পদ নিয়ে উনি আছেন, কিন্তু আমার ধারণা উনি রাষ্ট্রীয় কোনো আইন বিধি এগুলা মানেন না। মানলে তো উনি এগুলো বলতে পারতেন না। তো ওটা ওই যে বললাম না যে ওনারা ইদানিং তো বলেনি যে
বিপ্লব, বাংলাদেশের সব মানুষ বিপ্লবের প্রতি সমর্থন জানিয়েছে, সব এর চেয়ে সংখ্যাগরিষ্ঠ সমর্থনের সরকার আর নাই, এই ব্যাখ্যা আপনি যখন দেয় তখন আপনি কি করবেন? তা তো এটা বলে যে সংখ্যাগরিষ্ঠ লোকই তো এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। সো তার তো ম্যান্ডেট আছে, তারা এটাও দাবি করে তাদের ম্যান্ডেট আছে। তো উনি কি বলবেন না বলবেন এটা এক্স্যাক্টলি ওনার মধ্যে ওনার এরিয়াটা উনি ঠিক করবেন। ওনার এরিয়াটা উনি সারা বাংলাদেশ করেছেন, ওনার এরিয়া উনি পলিটিক্যাল এরিয়া করেছেন, ওনার এরিয়া উনি সরকারি বিষয় নিয়ে উনি দাবসে যাচ্ছেন, উনি আবার আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, উনি জাতীয় পার্টি নিয়ে কথা বলছেন, উনি অমুকটা নিয়ে কথা বলছেন, তো সবই তো উনি করছেন। এর আগে এটা ছিল না, কিন্তু ওনারা তো দাবি করে যে ওনারা হলেন সংখ্যাগরিষ্ঠ সমর্থনের একটা সরকার। ওনারা কিন্তু ইয়ে না, এটা অনির্বাচিত বলাও ঠিক হবে না, কারণ ওনারা জনগণের সমর্থনে ওনারা আসছে। শেষ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই গভর্নমেন্টের অনেক গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এনজিওর লোক তারা, এবং তারা মার্কিন ফান্ডিং এ কিন্তু তাদের এনজিও সংগঠনগুলো চালায়। কিন্তু বাংলাদেশে ট্রাম্প প্রশাসন এসে মার্কিন ফান্ডিংটা বন্ধ করেছে। এটা এদের কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে? ওয়েল, প্রথমত হলো দেখেন, এইটা এখন পুরোটাই আমার কাছে এটা বাংলা নাই। এখন আপনি যদি এটা প্রথমত হলো যে যখন ট্রাম্প একটা সাইন করে, এটা একটা গড়পড়তা উনি সাইন করেছেন যে সবার জন্য এটা সবকিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরবর্তীতে উনি ইমার্জেন্সি ফুড এইডটাকে এর থেকে বাইরে রাখার জন্য পরামর্শ দিয়েছেন। আর হলো যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উনিও বলেছেন যে ট্রাম্প যে অর্ডারটা দিয়েছেন যে সারা পৃথিবীতে যে আমেরিকান সাহায্য 90 দিনের জন্য বন্ধ, তো সেটার জন্য ওনারা ইন্টারনালি একটা উনি মেমো দিয়েছেন, এবং সেটা নিয়ে আমেরিকা ফার্স্ট পলিসি, এটা কিভাবে এটাকে ওনার এই ট্রাম্পের এই নির্দেশটা আমেরিকা ফার্স্ট পলিসির সাথে মিলিয়ে কি কি করা যায়, কি কি জিনিস ছাড় দিতে হবে, সেটা ব্যাপারে ওনারা কথা বলতেছেন। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের যেদিন এই ঘোষণাটা আসে সেই দিনই একটা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট চিফের ওখান থেকে একটা ঘোষণা আসলো যে somebody from কিনা বলে ইয়ে থেকে কিনা বলে মার্কিন দূতাবাস থেকে ওনাদের সাথে এসে দেখা করেছেন ওই প্রধান উপদেষ্টার বিশেষ না, প্রধান উপদেশ চার্জ অফ অ্যাফেয়ার্স আসে নাই, আরেকজন কোন একজন অধস্থন অফিসার এসে প্রধান উপদেষ্টার একজন উপদেশক আছেন, প্রধান উপদেষ্টার একজন উপদেষ্টা আছেন কিছু খলিল রহমান বা এরকম একটা নাম, আমি এত নাম মনে রাখতে পারি না, বাড়ি আই এম সরি ফর দিস। এবং দর্শকরা বলেন যে আমি হ্যাঁ, ওনার সাথে এসে দেখা করে বলে গেছেন যে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য এই যে সহায়তাটা ওটা অব্যাহত থাকে। কিন্তু আমি আপনাকে এখন বলি যেই এইটার বাংলা কিভাবে করবেন, আপনি যদি একটু সহায়তা করেন সেই সাথে আমিও বাংলা করে দিই। কিন্তু সর্বশেষ ইউএসআইডি বাধ্য হয়ে ওনাদের এই প্রচারের মুখে যে এই করা হবে, সবকিছু বন্ধ হয় নাই, ওই চলবে, এই করগুলো প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস রিলিজ দেওয়া, সেই প্রেস রিলিজ কিন্তু সব পত্রিকায় ছাপিয়েছে, সবাই ছাপিয়েছে যে ট্রাম্প যে বিধিনিষেধ আরোপ করেছে এটার সাথে বাংলাদেশের কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে। আসলে ছাড় দেওয়া হয়নি, ছাড় দেওয়া হয়েছে কোনটা, সেটা হলো পরবর্তীতে মার্কো রুবিও যখন প্রশ্ন উঠেছে যে ফুড এইড যেটা ইমার্জেন্সি, মানে যেখানে দুর্ভিক্ষ আছে, যেখানে মানুষ খেতে পারে না, যে এই বিষয়টা কিভাবে সাউন্ড, তখন ফুড এইডটাকে এর বাইরে রাখা। এন্ড ফুড এইডের মধ্যে রোহিঙ্গাদের জন্য ফুড এইডে যদি ইউএসআইডের কোনো কর্মসূচি থেকে থাকে, ইউএসআইডির যদি কোনো কর্মসূচি থেকে থাকে, সাধারণত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রোগ্রাম আছে যতটুকু আমি জানি, হুর প্রোগ্রাম আছে, ইউএনডিপির প্রোগ্রাম আছে, মানে কিন্তু ইউএসআইডির খাদ্য কর্মসূচি রোহিঙ্গাদের ওখানে আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট রোহিঙ্গাদের জন্য সাহায্য আছে। যে ওনারা বলছেন যে রোহিঙ্গাদের জন্য সাহায্য, ব্যাপারটা তা না। তারপর পরে ইউএসআইডি ঢাকা অফিস বা সারা দুনিয়াতেও তারা বিভিন্ন জায়গায় তারা এই প্রেস রিলিজটা ইস্যু করেছে। আমি আপনাকে সামান্য অংশ পড়ে শোনাই। US Secretary of State Marco Rubio sent an internal memo days after, কয়েকদিন পরে,
Trump ordered to America first policy of tightly restricting assistance overseas. ট্রাম্প যে অর্ডারটা আছে সেটা ব্যাপারে তার একটা মেমো পাঠিয়েছে, সেই মেমোটার অংশ ইউএসআইডি কিন্তু সকলকে দিয়েছে। বাংলাদেশ সরকারের যেখানে যেখানে ইউএসআইডির কর্মসূচির সামান্য লেনদেন আছে সেখানে তারা দিয়েছে। সেখানে কি বলেছে, বাংলাদেশ না শুধু ইউএসআইডির অন্য জায়গাতেও, এটা শুধু যে বাংলাদেশ তা না, এটা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিন্তু একেবারে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একই মেমো তারা পাঠিয়েছে। সেটা কি দেখেন, ইন দ্য ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ ইউএস স্টেট ডিপার্টমেন্ট ইস্যুইং এ স্টপ ওয়ার্ক, মানে সবকিছু বন্ধ, অর্ডার মানে স্টপ ওয়ার্ক অর্ডার ফর অল এক্সিস্টিং ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড পজিং নিউ এইড, দ্য ইউএসআইডি সাসপেন্ডেড ইটস ফান্ডিং ইন বাংলাদেশ। বাংলাদেশে যে চিঠিটা দিচ্ছে আমি সেটা পড়ব, আপনি বুঝতে পারছেন যে সবকিছু তারা বন্ধ করেছে। হ্যাঁ, স্টপ ওয়ার্ক মানে এই নিয়ে কোনো কাজও চলতে পারবে না। তারপরে তারা ইলাবোরেট করছে সেখানে, in a letter sent by the USA, the US agency has directed, এটা হলো একটা পত্রিকা রিপোর্ট অনুসারে আমি বলছি, the US agency has directed immediately stop, seize and suspend, বন্ধ ইয়া করা, সিজ করা বা সাসপেন্ড করা, স্থগিত করা, এনি অনগোয়িং ওয়ার্ক, যে কোনো যে কাজটা চলতেছে সেটা ইন বাংলাদেশ, যে কোনো কাজ চলতেছে সব বন্ধ। দিস লেটার সার্চ, এই চিঠিটা একটা নির্দেশনা হিসাবে জারি থাকবে। সার্চ জারি হচ্ছে এই জন্য যে এজ এ ডিরেক্টিভ, একটা নির্দেশনা হিসেবে টু অল ইউএসআইডি অবলিক বাংলাদেশ, ইউএসআইডি এন্ড বাংলাদেশের ইমপ্লিমেন্টিং projects, immediate implementing projects, something like that, and all immediately and immediately stop, seize and or suspend any work permit, মানে যেটা চলতেছিল সেটা এবং যেগুলা করা হচ্ছে আর কি, যে আবার এগুলা কাজ করার জন্য যেগুলা করা হচ্ছে সেগুলো, ইউএসআইডি বাংলাদেশের মধ্যে কোনো চুক্তি থাকলে সেটা, টাস্ক অর্ডার যদি থাকে মানে কার্যাদেশ যদি থাকে সেইটা, মঞ্জুরি যদি গ্র্যান্ট যদি থাকে সেইটা, কোঅপারেটিভ এগ্রিমেন্ট সহযোগিতা চুক্তি সেইটা, or other acquisition or assistant instrument, যে কোনো ধরনের, যত ধরনের আপনার কাগজে কলমে যত ধরনের লেখালেখি চুক্তি আছে সব বিভিন্ন নামে তো হয়, কোনোটা হয় টাস্ক অর্ডার নামে, কোনোটা হয় কন্ট্রাক্ট নামে, কোনোটা হয় গ্র্যান্টের নামে, কোনোটা হয় কোঅপারেটিভ এগ্রিমেন্টের নামে, কোনোটা হয় অ্যাকুইজিশনের নামে, কোনোটা হয় অ্যাসিস্ট্যান্সের নামে, এই সবগুলি তারা বন্ধ করে দিয়েছে। এটা হলো কিন্তু বাংলাদেশে একটা কনফিউশন ছড়ানোর পরে কিন্তু এই চিঠিটা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর, যেসব দপ্তরের সাথে ইউএসআইডির কাজ আছে, চলমান আছে বা ভবিষ্যতে হবে, মানে কতগুলো ওই যে আপনার ওই যে বিডা সাহেবের যেখানে বললো না উনি মাত্র প্রাইমারি করে রাখছে, সেরকম প্রাইমারি তো অনেক কিছু আছে, চলমান অনেক চুক্তি হবে বলে কয়েক ধাপে এগিয়ে আছে, সবকিছু বন্ধ। যাই ওরা যাই করছে, বাংলাদেশের যারা মিডিয়াতে প্রেস লিস্ট পাঠিয়ে বলেছে যে কোনো সমস্যা হবে না বাংলাদেশে, বাংলাদেশের বাইরে এমন একটা বলার চেষ্টা করেছে ট্রাম্পের এই আদেশের বাইরে বাংলাদেশ, বাংলাদেশের টাকা। তারা আরেকটা প্যারা বলছে, সেটাও যদি আপনি বাংলায় নিয়ে আসেন, যে পার্টনার্স মানে আমাদের সহযোগী, মানে যারা পার্টনার, সরকার বিভিন্ন অর্গানাইজেশন তো তাদের পার্টনার শ্যাল টেক অল রিজনেবল স্টেপস টু মিনিমাইজ দ্য ইনকারেন্স অফ কস্টস অ্যালোকেবল, মানে খরচাবাদের সব দায়িত্ব নিতে হবে টু দেয়ার অ্যাওয়ার্ড, তারা যাদেরকে কাজ দিয়েছে তাদের প্রতি। পার্টনার শ্যাল নট রিজিউম ওয়ার্ক, পার্টনাররা কোনো কাজ মানে পুনরায় শুরু করতে পারবে না আন্ডার দ্য অ্যাওয়ার্ডস, ওই কার্যাদেশের আন্ডারে, আনটিল নোটিফিকেশন হ্যাজ বিন রিসিভড ইন রাইটিং ফ্রম কন্ট্রাক্টিং এগ্রিমেন্ট অফিসার্স দ্যাট দিস অ্যাওয়ার্ড স্টপ ওয়ার্ক অর্ডার সাসপেনশন হ্যাজ বিন ক্যান্সেলড, মানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, মানে যে অর্ডারটা দেওয়া হয়েছে ট্রাম্প থেকে, যে অর্ডারটা দেওয়া হয়েছে এটা ক্যান্সেল না হওয়া পর্যন্ত, ক্যান্সেল হওয়ার পরে যে পুনরায় ক্যান্সেলের হয়েছে এই অর্ডারটা না আসা পর্যন্ত সবকিছু বন্ধ রাখতে হচ্ছে। যদি কোনো কাজ করে কোনো টাকা খরচ হয় তাহলে রেসপন্সিবল যারা করবে তাদের। এই এনজিও স্যার যারা গভর্নমেন্টে আছেন এমনি তাদের মন ভালো নেই, তাদের কাজকর্ম নিয়ে সবাই অসন্তুষ্ট, টাকা বন্ধের খবরে তো মনটা তো আরো খারাপ হবে, কাজটা তো আরো স্লো হয়ে যাবে। কাদের কাজ? মানে এনজিও সরকারের কাজ না, যারা এনজিও লোকেরা যারা ওখানে আছে তাদের মন খারাপ।
তাদের যারা মধ্যে হ্যাঁ ওই যে যারা বলে না, আসিফ নজরুল সাহেব একদিন বললো না, এই গত সরকারের আমলে আমি অনেক জায়গায় কন্ট্রাক্টিং কাজ করতাম, এটা করতাম সেটা করতাম, ওগুলি সব বন্ধ হয়ে গেল আর কি, ওইসব ব্যবসাগুলি বন্ধ হয়েছে সব। সবার অনেক টাকা পয়সা চল ভাই, সবাই অনেক টাকা পয়সার গল্প বলতেছে। আগে কনসাল্টিং করতাম, আগে হ্যাঁ তাই তো ওইখানে কোচিং সেন্টার থেকে টাকা পেতাম। টাকা পয়সা কারোই কোনো সমস্যা ছিল না। এখন টাকা পয়সা সমস্যা হয়েছে। অনেক অনেক বেশি টাকা পয়সা সবার। সবাই ভালো থাকুক। আজকে আমরা এখানে শেষ করব। শেষ করার আগে সবল ভাই, আমরা মিডিয়ার মানুষ হিসাবে, আমরা তাদের বড় ভাই হিসাবে আমরা একটা দাবি করব সবাইকে, যে আমাদের আটক সাংবাদিক সবার মুক্তি চাই। আমাদের আটক সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা, যেগুলা মামলা প্রপার ইনভেস্টিগেশন ছাড়া যেগুলা গায়ের জুড়ে মামলা হয়েছে, মামলাগুলো প্রত্যাহার চাই। শুভকামনা স্যার। আমিও বাড়ি ভাই আপনার সাথে একমত একেবারে, যে যাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সব মামলাগুলোর ব্যাপারে সঠিক পুলিশি তদন্তের আগে কোনো মামলার যেন কাজ না করে, এটা আমি মনে করি। যে এই যে একটা ভুতুড়ে মামলা দিয়ে সবাইকে রিমান্ডে নিচ্ছে, আটক রাখা মানুষগুলাকে, আটক রাখা তো এক ধরনের, কিছু লোককে আটক রাখছে তারা হয়তো ইয়ে হচ্ছে, কিন্তু যাদেরকে এরকম জোর করে রিমান্ডে নিয়ে যাচ্ছে একটা হত্যা মামলা দিয়ে, যে হত্যার সাথে সম্পর্ক আছে বলে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, বাংলাদেশের 18 কোটি মানুষের কেউ বিশ্বাস করবে না যে আমি যাদেরকে একটু রিমান্ডে নিচ্ছে বিশ্বাস করতে পারবে না। আমি আবারও বলি, শ্যামলকে কেউ বিশ্বাস করবে শ্যামল খুন করতে পারে, আপনি কোনোভাবে বিশ্বাস করবেন? আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারেন যে শাকিল খুন করতে পারে? আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারেন রূপা খুন করতে পারে? তাদেরকে একের পর এক মামলা দিয়ে রিমান্ডে নিয়ে যে অত্যাচার করা হচ্ছে, এটা তো আগের সরকারের চেয়ে আরো বেশি, মানে এটা মিডিয়ার উপরে যে অত্যাচার চলতেছে, এইটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই সরকার সবচেয়ে মিডিয়ার উপর অত্যাচারী সরকার হিসেবে চিহ্নিত। আমি সবার মুক্তি চাই। ধন্যবাদ সাইফুল ভাই, আজকের মতো এখানেই রাখি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদের অনেক ধন্যবাদ। আমাদের এখানে রাত, আপনাদের ওখানে দিন, তো শুভ দিন বলতেই হয়। তো ভালো থাকেন। আপনাকে বললাম শুভরাত্রি। থ্যাংক ইউ।